কিরে শালা, এখনো মায়ের আঁচল না ধরে হাঁটতে পারিস না? হ্যাঁ, আরে ও এখনো বাচ্চা আছে মনে হচ্ছে, ওর মুখ দেখে বুঝিস না? আরে এছাড়া এতে গেলেও তো মাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, মাকে সঙ্গে করে হেঁটে যাবি ভাই। সুবর্ণর শেষ কথাটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এটা ওই ক্লাস 8-এর কথা। সমীরণ প্রথম টিউশনি ব্যাচ পড়তে যাওয়ার পরের দিনই স্কুলে গিয়ে সব বন্ধুদের হাসির পাত্র হয়ে উঠেছে। এত বড় হয়েও যে ওকে ওর মায়ের সঙ্গে বাড়ি ফিরতে হয়, এটা সবার কাছে যেমন বিস্ময়কর তেমনি হাস্যকর ব্যাপার। বেচারা সমীরণ একটা বেঞ্চে বসে চুপ করে সব শুনছিল। ওর মায়ের ওপর রাগ হওয়ার এই আরেকটা কারণ, গাড়ি করে স্কুল আসা নিয়ে অলরেডি ওর বন্ধুরা ওকে ভীষণ খ্যাপাতো। এই পুলকারে সমীরণই ছিল ক্লাস 8-এর একমাত্র প্রতিনিধি, বাকি সবাই ওর চেয়ে বেশ খানিকটা ছোট। স্বাভাবিকভাবেই একটা কমপ্লেক্স তৈরি হতো সমীরণের মনে। সেদিন বাড়ি ফিরেই মায়ের সাথে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ওর। মা, আমি তোমাকে বলে দিচ্ছি, কাল থেকে টিউশন ব্যাচে তুমি আমাকে আর নিতে যাবে না। আমি একা যাতায়াত করব। কেন বাবু, কি হলো হঠাৎ করে? কি আবার হবে? আমি বলছি তাই, আমি বলছি সেজন্যই তুমি যাবে না। আর দেখো, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার পিছনে তোমাকে আর ঘুরতে হবে না। এগুলো কি ধরনের কথা বাবু? আমি তো তোমার মা, আমি যেখানে ইচ্ছে তোমার সাথে যেতে পারি। না, মোটেও পারো না। তুমি মা সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে আমার কোনো মতামত থাকবে না? এটা হতে পারে? ঠিক না এটা। তুমি এখনো যথেষ্ট ছোট সমী, এইটে উঠে একটা ল্যাজ গজিয়েছে না তোমার? হ্যাঁ, শোনো, আমি যতদিন ইচ্ছে তোমার সাথে সব জায়গায় যাতায়াত করতে পারি। মা, আমি কিন্তু বলে দিলাম, আমি এইরকম হলে আমি থাকতে পারবো না। আমি থাকতে পারবো না, আমার রাগ হয়। বন্ধুরা যাতা করে বলে, আমি থাকবো না, বলে দিলাম। আমি তোমাকে বলে দিলাম, আমি পালিয়ে যাবো বাড়ি থেকে। চিৎকার করে বলল সমীরণ। তাই বুঝি? কোথায় যাবি তুই? বাইরের পৃথিবীটা কত শক্ত তা নিয়ে কোনো ধারণা আছে তোর? বাবা মা মুখের সামনে খাবার তুলে দেয়, ভালো ভালো জামা কাপড় পরতে পারিস, সেই জন্য এত সহজে সবকিছু বলে ফেলবি বাবু? এই ঝামেলা সেদিন মেটেনি, এবং বোধহয় মেটার নয়ও। আসলে মূল বিষয়টা ছিল অন্য। সমীরণের বেশিরভাগ পড়ার ব্যাচ থাকতো স্কুল ছুটির পর। সারাদিনের স্কুলে হই হুল্লোড়ের পর বন্ধুদের সাথে পড়ার ব্যাচে যাওয়া এবং সেখান থেকে একা একা বাড়ি ফেরার মধ্যে একটা অনেকক্ষণের স্বাধীনতা ছিল। বাড়িতে সারাক্ষণ যে ছেলে মেয়েরা বাবা মায়ের কড়া নজরে দিন কাটায়, এই সময়টা তারা একটু নিজের মতো করে বাঁচতে পারত। সেই অধিকারটা এত সহজে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে সমীরণের প্রতিবাদ করেছিল। এই একা থাকার সময়ে যে ও বিশাল কিছু অন্যরকম করে ফেলবে ভেবেছিল, তা কিন্তু মোটেও না। বেশিরভাগ সময় জিনিসটা মা সঙ্গে গেলেও যা, না গেলেও তাই। তবে স্বাধীনতার স্বাদটা আলাদা, সেটা এক্সপিরিয়েন্স না করলে বোঝা শক্ত। এবং শর্মিষ্ঠা রায় এতদিনেও সেটা বুঝলেন না। এখানেই আমাদের মা ছেলের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা। এই যেমন স্নেহা এবং সমীরণের ব্যাপারটাই ধরা যাক। তখন সমীরণের ক্লাস 11। মোটামুটি স্কুল এবং টিউশন ব্যাচগুলো একা যাতায়াত শুরু করেছিল। মাকে রীতিমতো হুমকি দিয়ে গিয়েছিল, মা, যদি তুমি পড়ার ব্যাচে যাও তাহলে আমি কিন্তু আর পড়তে যাব না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। প্রথম কয়েকদিন এইভাবেই চলছিল, কিন্তু শেষে সমীরণের মা আর থাকতে পারলেন না। সমরবাবুর পড়ার ব্যাচের শেষে একদিন হঠাৎ পৌঁছে গেলেন শর্মিষ্ঠা রায়। সেখানে গিয়ে এক মহা গোলমাল শুরু হলো। সবাই নিজের মতো করে পড়ে বেরোচ্ছে। দু একজন চেনা পরিচিত গার্জেনের সাথে দেখা হয়ে গেল শর্মিষ্ঠার, কিন্তু সবকিছুর মধ্যে তিনি কিছুতেই নিজের ছেলেকে খুঁজে পান না। ওর দু একজন বন্ধুকে ডেকে জিজ্ঞেস করলেন, কোনো লাভ হলো না। অবশেষে সমরবাবুর বাড়ির চারপাশে খুঁজতে শুরু করলেন তিনি। বেশ কিছুক্ষণ তদন্ত চলার পর তিনি উদ্ধার করলেন যে পাশের চায়ের দোকানের বাঁ দিক দিয়ে যে গলিটা স্টেশনের দিকে চলে গেছে, সেইখানে দাঁড়িয়ে রয়েছে সমীরণ। কিন্তু সে একা নয়, সঙ্গে
একটা মেয়ে রয়েছে। পাকা ডিটেকটিভের মতো গুটি গুটি পায়ে ছেলের দিকে এগোলেন তিনি। আমি তো অনেকক্ষণ বললাম, এবার তুই বল। মেয়েটি বলছে সমীরণকে উদ্দেশ্য করে, আমি আর কি বলবো, নেহাতি বাড়িতে জোর করে তাই পড়াশোনা করতে হচ্ছে, না হলে আমি ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়তাম। তারপর কি করতিস? ছবি তুলতাম। কত শহর, জঙ্গল, পাহাড়, সমুদ্র, জীবজন্তু, মানুষ, ছবি তুলতে আমার খুব ভালো লাগে জানিস। আমাকে তোর ছবি তুলতে দিবি স্নেহা? এই তুই সত্যিই আমার ছবি তুলে দিবি? আমার একটাও ঠিকঠাক ছবি নেই জানিস। ফেসবুকে প্রোফাইল পিকচার করবো তাহলে। দেবই তো। হ্যাঁ আচ্ছা দাঁড়া, তুই আগামীকাল আমি ক্যামেরাটা নিয়ে আসবো, ঠিক আছে? এইখানে তো ভালো ছবি উঠবে না। হিন্দ মোটরের দিকে ওই টেস্টিং রোডে যদি একবার যাওয়া যায়, ওখানে কিন্তু ভালো ছবি উঠবে ভাই। তুই এতবার বেড়ে গেছিস, লজ্জা করে না তোর? ছি 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 বাবু, ভর সন্ধ্যেবেলা মাঝ রাস্তায় দাঁড়িয়ে তুই এখানে বেলিল্লা পড়া হচ্ছে। সমীরণ আর স্নেহার মিষ্টি আলাপ দিব্য এগোচ্ছিল। ব্যাপারটা বেশ বাগে এনে ফেলেছিল সমীরণ। ক্যামেরার কথা শুনে দুর্বল হয় না এমন মেয়ে বিরল। তার উপর আবার সামান্য ছবি তোলার বদ অভ্যাসটাকে এইরকম একটা প্যাশন বানিয়ে ফেলেছিল সমীরণ। হঠাৎ চীনা এই বাজ খায় গলাটা শুনে ক্লিন বোল্ড হয়ে গিয়েছিল আমাদের গল্পের নায়ক। হ্যাঁ, কে? কোথায়? মা 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 সরি মা, আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম। আমি আসলে এখানে স্নেহা আমার বন্ধু, ও আমি এইদিকেই, এই রাস্তা দিয়ে ওইদিকে, ওই যে এদিকে শর্টকাট, আমার এই যে সাইকেলটা, মানে আমি চলে যেতাম। আমি এক্ষুনি আমি এই জাস্ট আমাদের আজকে দেরি করে ছেড়েছে, মানে বেশ অন্ধকার রাস্তা, তাই মাকে খেয়াল করেনি সমীরণ। ওদিকে স্নেহার বিচ্ছিরি অবস্থা। টিউশন ব্যাচ থেকে বেরিয়ে প্রেম করায় ও বেশ অভিজ্ঞ, কিন্তু এই রকম বিপদের মুখে আগে কোনোদিন পড়তে হয়নি তাকে। কিন্তু এত সমস্যার সমাধান খুব সহজেই হয়ে গেল। শর্মিষ্ঠা রায় তার ছেলের কানটা বেশ শক্ত করে পাকড়াও করেছিলেন সেদিন। হ্যাঁ হ্যাঁ, কি সরি? হ্যাঁ, তোমার সরির কি করতে হয় আমি দেখছি, তুমি বাড়ি চলো। হ্যাঁ, এই জন্য সবসময় তোমার এত হম্বি তম্বি। আমি পড়ার ব্যাচে আসছি না বলে তুমি যা ইচ্ছা করবে। হ্যাঁ, বাড়ি চলো, তুমি বাড়ি চলো, আজকে তোমার হচ্ছে, চলো তুমি। সেদিন বাড়ি ফিরে ঠিক কি হয়েছিল তা আপনারা সহজেই আন্দাজ করতে পারছেন। লাঠি, জুতো, বেল্ট, রুটিবেলার বেলন, হাতের সামনে যা ছিল তা দিয়ে ছেলেকে আচ্ছা করে পেটালেন শর্মিষ্ঠা, এবং দীর্ঘ জেরার পর সমীরণকে সব বলতে বাধ্য করলেন। মেয়েটির নাম স্নেহা, সামনেই একটা গার্লস স্কুলে পড়ে, ওর বাড়ি শ্রীরামপুরে। সমীরণের সঙ্গে 11-এ উঠেই আলাপ হয়েছিল, এরকম আরো অনেক কিছু। তোমার কি এখন প্রেম করার শখ হয়েছে? হ্যাঁ, আর্টস নিয়ে তো এমনি নামটা ডোবালে, তারপর এইসব করে পড়াশোনাটা জলাঞ্জলি দেবে তুমি? মা দেখো, 2 মিনিট কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলাটাকে প্রেম করা বলে না মা। এই বস্তা পচা চিন্তা ভাবনাগুলোকে নিজের কাছে রাখো তো। যত সব। নিজের পিঠে হাত বোলাতে বোলাতে বলল সমীরণ। একদম চুপ করে থাকবে তুমি। 11-এ উঠে খুব বুলি ফুটেছে না তোমার মুখে? খুব। হ্যাঁ, আমি দেখেই বুঝেছি মেয়েটা সুবিধের নয়। ওখানে তো অন্ধকার ছিল, তুমি একবার দেখে কি করে বুঝলে? ওখানে দেখতে পাচ্ছ না তুমি? যা তা বলছে। সমী, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। মুখ সামলে কথা বলবি। অন্ধকারে দাঁড়িয়ে মেয়ে ছেলের সাথে গল্প করে সেটা আবার ফলাও করে বলা হচ্ছে এই মেয়ের সাথে যদি তোমাকে কোনোদিন আর দেখেছি, এবার কিন্তু আমি সব টিউশন ব্যাচে যাব, বলে দিলাম। আমি কাল থেকে সব টিউশন ব্যাচে যাব। এই হলো শর্মিষ্ঠা রায়ের সাথে স্নেহার সমস্যা। তার কোনোভাবে মনে হয়েছে স্নেহা মেয়েটি খুব খারাপ। অবশ্যই এর জুৎসই কোনো কারণ নেই, কিন্তু শর্মিষ্ঠা লজিকের ধার ধারেন না, অন্তত ছেলের বিষয়ে। ওদিকে সমীরণেরও মনে হচ্ছে প্রেম যদি করতে হয় তবে একমাত্র স্নেহার সাথেই করতে হবে। এর মধ্যে 2-1বার ফোন করতে গিয়েও ধরা পড়েছে সমীরণ। তখনও সেই একই ঘটনা রিপিটেশন হয়েছে। তাই এখন প্রবল ইচ্ছা সত্ত্বেও স্নেহার নম্বরটা ডায়াল করতে পারছে না আমাদের গল্পের নায়ক সমীরণ, ওরফে
শর্মিষ্ঠা রায়ের বাবু সোনা। কিন্তু নায়কের প্রেমিকা এবং তার মায়ের এই ক্লাসিক্যাল ঝামেলাটা না মিটলে বেচারা সমীরণের কি হবে? ও কি অন্য কোনো রাস্তা খুঁজে পাবে? আচ্ছা, আপনারা কেউ কখনো এরকম সমস্যায় পড়েছেন? না না, ব্যাপারটাকে পার্সোনালি নেবেন না, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করছি আর কি, মানে শুধুমাত্র আমাদের গল্পের খাতিরেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এর কোনো সমাধান জানা থাকলে প্লিজ বলুন। এই বাবা, না না, আমাকে বলতে হবে না, সমীরণকে একটু কানে কানে বলে দিন। হ্যাঁ।